হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা মূলত ফোকাস করতে চেষ্টা করব কোটা আন্দোলন একদম শুরু থেকে এখন পর্যন্ত আমাদের কোন কোন অধিকারগুলো ভায়োলেট হয়েছে। ফর এক্সাম্পল হিউম্যান রাইটস, কনস্টিটিউশনাল রাইটস। দেখেন, কোটা আন্দোলন একদম শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের আমাদের যে রাইটগুলো আছে, কনস্টিটিউশনাল রাইটস, হিউম্যান রাইটস, এগুলো যে ভায়োলেটেড হচ্ছে সেটা আমরা একদম শুরু থেকে ক্লেম করে আসছি। কিন্তু সেই রাইট ভায়োলেশনের এগেইনস্ট আমাদের রেমেডিটা কি, সেটাই আজকে আমরা মেইনলি ফোকাস করতে চেষ্টা করব। সো চলেন প্রথমে আমরা দেখে আসি কোন কোন রাইটগুলো আসলে এখন আমাদের ভায়োলেটেড হয়েছে। দেখেন, কোটা আন্দোলনের একদম শুরুতে সব স্টুডেন্টরা সবাই একসঙ্গে হয়ে যে তাদের দাবিটা জানালো, এই যে সমবেত হওয়ার যে প্রক্রিয়া, এটাই হলো রাইট টু অ্যাসেম্বলি, অর্থাৎ আপনার সমাবেশ করার যে অধিকার সেইটা। এই অধিকারটা সংবিধান এবং তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিকভাবে মানবাধিকার হিসেবে স্বীকৃত। সংবিধানের আর্টিকেল 32-এ রাইট টু অ্যাসেম্বলি ইনশিওর করা হয়েছে এবং এর পাশাপাশি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইউডিএইচআর এর আর্টিকেল 20-এও কিন্তু রাইট টু অ্যাসেম্বলির কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, যখন পুলিশের গুলিতে প্রথম আবু সাইদ শহীদ হলেন, তখন আমাদের রাইট টু লাইফও ভায়োলেটেড হলো। আর রাষ্ট্রের প্রতিটি নাগরিকের এই রাইট টু লাইফ ইনশিওর করা হয়েছে সংবিধানের আর্টিকেল 32-এ। একই সঙ্গে ইউডিএইচআর এর আর্টিকেল 3-এ এই রাইটটা মেনশন করা রয়েছে। এরপর আসি ফ্রিডম অফ এক্সপ্রেশনে। আপনি যখন আপনার কোনো কথা বলতে রাস্তায় নামছেন কিন্তু পুলিশ আপনাকে আপনার কথা বলতে দিচ্ছে না, পুলিশ আপনাকে পিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে, সেটা কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের একরকম ভায়োলেশন। দ্বিতীয়ত, আপনি যখন কোনো কিছু সামাজিক মাধ্যমে পোস্ট করছেন বা কারোর সঙ্গে শেয়ার করতে যাচ্ছেন, তখন ইন্টারনেট শাটডাউনের যে টাইমটা, তখন কিন্তু আমাদের এই ফ্রিডম অফ এক্সপ্রেশন ফুললি ভায়োলেটেড হয়। এবং লাস্টলি, পাকিস্তানের আর্মিরা যেমন বাঙালিদের লুঙ্গি খুলে চেক করতো, সেরকম বর্তমানে পুলিশরা যেভাবে মানুষের ফোন চেক করছে, সেটা আসলে ফ্রিডম অফ এক্সপ্রেশনের অনেক বড় একটা ভায়োলেশন। ফ্রিডম অফ এক্সপ্রেশনের এই রাইটটা আমাদেরকে দিয়েছে সংবিধানের আর্টিকেল 39। আর্টিকেল 39-এ বলা হয়েছে ফ্রিডম অফ থটস, কনসাইস অ্যান্ড অফ স্পিচ। একই সঙ্গে ইউডিএইচআর এর আর্টিকেল 19-এ এই ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলা হয়েছে। এরপর আসেন, এই যে কোটা আন্দোলনের 6 জন সমন্বয়ককে ডিবি পুলিশ তুলে নিয়ে গেল এবং তারা বলল তারা আসলে নিরাপত্তা হেফাজতে আছে। এই যে নিরাপত্তা হেফাজত যে টার্মটা, এটার কোনো এক্সিস্টেন্স আছে বলে সংবিধানের বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক তিনি জানেনই না। এই সমন্বয়কদেরকে তুলে নিয়ে যাওয়ার মাধ্যমে তাদের ফ্রিডম অফ মুভমেন্ট বা চলাফেরা করার যে সাংবিধানিক অধিকার, সেটা লঙ্ঘন করা হয়েছে। ডিবি পুলিশ থেকে বারবার দাবি করা হয়েছিল তাদেরকে আসলে গ্রেফতার করা হয় নাই, তাহলে কেন কারোর সঙ্গে তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি, এমনকি তাদের পরিবাররা যে পর্যন্ত তাদের সঙ্গে দেখা করতে পারেনি। শেষ পর্যন্ত আর্টিকেল 102 এর আন্ডারে হাইকোর্টে এই বিষয়ে রিট পর্যন্ত করা লাগে। আর্টিকেল 102 এর সাব আর্টিকেল 2 অনুযায়ী কারো আবেদনের ভিত্তিতে হাইকোর্ট চাইলে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে যে অন্য কাউকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে কিনা। এই যে তাদেরকে আটকে রাখা হলো, এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো জাস্টিফিকেশন আমরা ডিবি পুলিশের কাছ থেকে সাধারণ মানুষ পাইনি। সংবিধানের আর্টিকেল 33-এর সাব আর্টিকেল 2-এ হ্যাবিয়াস কর্পাসের উল্লেখ রয়েছে, যার অর্থ হলো 24 ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত বা আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি সময় ধরে পুলিশ কাস্টাডিতে রাখা যাবে না। সেখানে ডিবি পুলিশ 6 দিন এই সমন্বয়কদেরকে আটকে রেখেছিল। দেখেন, কনস্টিটিউশনে যখন বলা হয়েছে 24 ঘন্টার বেশি সময় কাউকে পুলিশ কাস্টাডিতে রাখা যাবে না, এখানে একটা কনস্টিটিউশনাল ফিলোসফি আছে। এর সঙ্গে রিলেটেড বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এভিডেন্স অ্যাক্টের সেকশন 26 অনুযায়ী কোনো ক্রিমিনাল বা কোনো আটককৃত ব্যক্তি যদি পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় কোনো স্বীকারোক্তিও করে, তাহলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া সেই স্বীকারোক্তি বা কনফেশন আসলে তার কোনো লিগ্যাল ভ্যালু নাই। এই বিষয়টা থেকে একটা জিনিস খুব ক্লিয়ার যে পুলিশ কাস্টাডি কোনো সেফ জায়গা না। 24 ঘন্টার বেশি সময় আটকে রেখে চাইলে পুলিশ আপনাকে টর্চার করতে পারে, চাইলে পুলিশ আপনাকে পিটিয়ে কোনো মিথ্যা কনফেশন বা স্বীকারোক্তি আদায় করে নিতে পারে। বাই দ্য ওয়ে, ডিফেন্স হিসাবে ডিবি পুলিশ এখানে আর্টিকেল 31-এর কথা বলতে পারে। সংবিধানের আর্টিকেল 31-এ বলা হয়েছে সবাই আইনের আশ্রয় লাভ করবে, কিন্তু দেখেন এই 6 সমন্বয়ক কিন্তু আইনের আশ্রয় লাভ করার জন্য পুলিশ কাস্টাডিতে নিজে নিজে যে বলে নাই তাদের জীবন বিপন্ন বা তাদের আসলে আইনের আশ্রয় প্রয়োজন। ডিবি পুলিশ তাদের প্রত্যেককে তুলে নিয়ে গিয়েছিল এবং তাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর তাদের উপর টর্চার কখনো পুলিশ বা ডিবি পুলিশ তারা করেছে কিনা, সেই বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার করার জন্য কিছু ছবি আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। এবং একজন পুলিশ কাস্টাডিতে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপর যে কোনো রকম টর্চার করা যাবে না, সেই জিনিসটার উল্লেখ কিন্তু রয়েছে সংবিধানের আর্টিকেল 35-এর 5-এ, যেখানে বলা হচ্ছে কাউকে টর্চার করা যাবে না, কোনো ইনহিউম্যান বা ক্রুয়েল পানিশমেন্টও কাউকে দেওয়া যাবে না। অর্থাৎ কাউকে যে পুলিশ কাস্টাডিতে নিয়ে যে টর্চার করা যাবে না, এটা একটা তার ক্লিয়ার এভিডেন্স।
এতক্ষণ ধরে আমরা দেখলাম আমাদের অনেক সাংবিধানিক অধিকার রয়েছে, বাট আনফরচুনেটলি আমাদের সেই সাংবিধানিক অধিকারগুলো লঙ্ঘিত হয়েছে। এক্ষেত্রে আমাদের করণীয় কি, বা সংবিধান বা আইন আমাদের কি কি রেমেডি দেয়? এই বিষয়ে সংবিধানের আর্টিকেল 44-এ বলা হচ্ছে, কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আর্টিকেল 102 ধারা অনুযায়ী হাইকোর্টে রিট পিটিশন করতে হবে, যাতে আদালত এই মৌলিক অধিকারগুলো লঙ্ঘন না করার নির্দেশ দেন। এবং এই মৌলিক অধিকারগুলো লঙ্ঘিত হওয়ার বিষয়ে ইউডিএইচআর এর আর্টিকেল 8-এ বলা হয়েছে, কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করে তার রেমেডি প্রদান করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, কোনো কান্ট্রিতে ইউডিএইচআর এর লিগাল এনফোর্সিবিলিটি নেই, অর্থাৎ বাধ্যতামূলক না। কিন্তু কিছু কিছু ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট গুলো আছে যেগুলো ইউডিএইচআর এর উপর ভিত্তি করে তৈরি। ফর এক্সাম্পল, কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড। এই কনভেনশনে আর্টিকেল 6-এ বাচ্চাদের রাইট টু লাইফ নিয়ে বলা হয়েছে। কোটা আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় 10 জনের মতো বাচ্চা মারা গিয়েছে। আর এই কনভেনশন ভায়োলেট করলে ভায়োলেট করা দেশের উপরে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা যেতে পারে। এখন আসি, কোটা আন্দোলন এখন পর্যন্ত যে ধরনের ফৌজদারি অপরাধগুলো সংগঠন করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের আইন অনুযায়ী যেগুলো শাস্তিযোগ্য অপরাধ, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, মার্ডার। পেনাল কোডের সেকশন 300-তে মার্ডারের ডেফিনেশন দেওয়া হয়েছে এবং মার্ডারকে একটা অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর মার্ডারের পানিশমেন্ট বলা হয়েছে সেকশন 302-এ, যেখানে পানিশমেন্ট নির্ধারণ করা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড। সেকশন 299-তে কালপাবিল হোমিসাইড সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ পুলিশের গুলিতে কেউ নিহত হওয়ার পরেও পুলিশ যদি এটা দাবি করে এবং প্রমাণ করতে পারে আসলে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়নি, তাহলে সেক্ষেত্রে এটা হবে কালপাবিল হোমিসাইড। এবং এই কালপাবিল হোমিসাইডের জন্য শাস্তি বলা হচ্ছে সেকশন 304-এ, আর এই শাস্তি হবে হচ্ছে 10 বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এখানে গুলি করার পেছনে পুলিশ একটি কারণ দেখাতে পারে, সেটা হচ্ছে সেলফ ডিফেন্স। পেনাল কোডের সেকশন 96 থেকে 106 পর্যন্ত এই সেলফ ডিফেন্স সম্পর্কে বলা হয়েছে। কিন্তু পেনাল কোডের সেকশন 99-তে এই অধিকার প্রয়োগের সীমাটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আত্মরক্ষার ক্ষেত্রে সবসময় যে বল প্রয়োগ করতে হবে সেটা হতে হবে প্রপোর্শনেট। সুতরাং পুলিশ শুধুমাত্র সেই ক্ষেত্রেই গুলি করতে পারবে যে ক্ষেত্রে তার প্রাণনাশের হুমকি থেকে যায়। যাই হোক, পুলিশের গুলি করার বিষয়ে যখন কথা বলছি, তখন পুলিশ যে কোন আইনের অধীনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে সেটা একটু জেনে নিই। পুলিশ প্রবিধিমালা 1943-এর সেকশন 153 অনুযায়ী পুলিশ ব্যক্তিগত আত্মরক্ষার জন্য বা সম্পত্তি রক্ষার জন্য এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। তবে সেক্ষেত্রে অবশ্যই ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থাকতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হবে। সেকশন 154 তে বলা হচ্ছে, পুলিশ কর্মকর্তা গুলিবর্ষণের আগে যেভাবেই সম্ভব তার সতর্কবাণী দিবেন। কিন্তু এটা আমরা বারবার দেখেছি, কোন রকম সতর্কবার্তা ছাড়াই পুলিশ গুলি চালিয়েছে। মুগ্ধ যেখানে গুলিবিদ্ধ হয়েছেন সেখানে আসলে কোনো ধরনের সতর্কবার্তা দিলে সেখানে কি মুগ্ধ আজকে প্রাণ হারাতেন? সেকশন 154 বলা হচ্ছে, গুলি সবসময় হবে নিয়ন্ত্রিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু ছিল। পাশাপাশি এই বিষয়ে সেকশন 155-তেও বলা হয়েছে, সেকশন 155 অবৈধ জনতার মাথার উপর ছাড়া অন্য কোনো লক্ষ্য অভিমুখে গুলিবর্ষণের উপর কঠোর বাধা নিষেধ আরোপ করা হয়েছে, কেননা এতে দূরবর্তী নিরপরাধ কোনো লোক জখম হতে পারে। কিন্তু পুলিশকে আসলে নির্ধারিত লক্ষ্যবস্তুর উপর নিয়ন্ত্রিতভাবে গুলিবর্ষণ করেছে? ছাদে, বারান্দায়, বেলকনিতে বাচ্চারা মারা গিয়েছে। সুমাইয়া নামের একজন 2.5 মাসের একটা বাচ্চার মা নারায়ণগঞ্জে মৃত্যুবরণ করেছে। সুতরাং এটা সেকশন 154 ক্লিয়ার ভায়োলেশন ছিল। সেকশন 156 বলা হয়েছে, পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর যত দ্রুত সম্ভব আহতদেরকে হাসপাতালে পাঠাবেন। কিন্তু এমন কোনো ইনফরমেশন কি আপনারা এখনো পর্যন্ত পেয়েছেন যেখানে পুলিশ এই আহতদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছেন? বরং আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি একজন গুলিবিদ্ধকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ সেখানেও গুলিবর্ষণ করছে। এখন আমরা কথা বলবো আনলফুল ফোর্স নিয়ে। কোনো প্রকার প্ররোচনা ছাড়াই যদি কেউ কারো উপরে আক্রমণ করে বা তার উপরে অপরাধমূলক বল প্রয়োগ করে, তবে সেক্ষেত্রে পেনাল কোডের সেকশন 352 অনুযায়ী 3 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পুলিশ কর্তৃক প্রচুর আনলফুল ফোর্স প্রয়োগ করা হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শাহরিন আমিন মোনামি ম্যাম এবং নুসরাত ম্যামের উপরে পুলিশ কর্তৃক আক্রমণ করা হয়েছে, সেটা কিন্তু সারা দেশের মানুষ দেখেছে। অনেকেই এখনো পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। এটা আসলে পেনাল কোডের 326 ধারার একটি শাস্তিযোগ্য অপরাধ, যেটা হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাত প্রদান করা। আর এর শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। তারপর পেনাল কোডের সেকশন 341-এ রংফুল রেস্ট্রেইন সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ যেখানে কারো যাওয়ার অধিকার আছে কিন্তু সেখানে যেতে বাধা প্রদান করা। রাজপথে বা কোনো জায়গায় যাওয়ার অ্যাক্সেস কিন্তু প্রত্যেকেরই রয়েছে, কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে কিভাবে সেখানে বাধা প্রদান করা হয়েছে পুলিশ কর্তৃক, সেই বাধা প্রদানের ঘটনাটা সম্পর্কে কিন্তু আমরা প্রত্যেকেই অভিহিত, যেটা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর শাস্তি হতে পারে 1 মাস পর্যন্ত কারাদণ্ড। পেনাল কোডের সেকশন 342-এ রংফুল কনফাইনমেন্ট সম্পর্কে বলা হয়েছে,
যার শাস্তি হতে পারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড। এই যে সমন্বয়কদেরকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেল এবং তাদেরকে 6 দিন পর ছেড়ে দিল, কিন্তু এর ফলে যে অপরাধটি সংঘটিত হলো, এই যে তাদেরকে রংফুলি কনফাইন করা হলো, এই কনফাইনমেন্ট যে একটা অপরাধ এবং তার জন্য যে শাস্তি, সেই শাস্তির দাবিটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানাইনি। এখন আমরা আবু সাঈদের হত্যাটা নিয়ে একটু কথা বলবো। আবু সাঈদকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেটা পুরো দেশের মানুষ দেখেছে। প্রধানমন্ত্রী স্বয়ং তিনি নিজে স্বীকার করেছেন পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার বিষয়টা। কিন্তু পুলিশের এফআইআর বলা হচ্ছে ছাত্র নামধারী কিছু জামাত শিবিরের হামলায় নাকি আবু সাঈদের মৃত্যু হয়েছে। মানে ভাই, আর ইউ সিরিয়াসলি কিডিং? আচ্ছা, একটা বিষয় একটু বলে রাখি, এই যে কথায় কথায় বলা হচ্ছে জামাত শিবির বিএনপি, ঠিক আছে ভাই, আমি আওয়ামী লীগের কথা মানলাম, তার একটা রাজনৈতিক সংগঠন। বিএনপি কিছু করলে বলবে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ কিছু করলে বলবে বিএনপি করছে। কিন্তু পুলিশ তো কোনো পলিটিক্যাল পার্টি না, যাদের নাম পর্যন্ত পুলিশ জানে না, অজ্ঞাতনামা লিখে রেখেছে এফআরআই এ। সেখানে পুলিশ দাবি করছে এই মানুষগুলো ছিল আসলে জামাত শিবিরের বা বিএনপির। এটা আসলে কতটা যৌক্তিক বা পৃথিবীর কোন দেশে হয় এমন হাস্যকর বিষয়, এটা আমার ঠিক জানা নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত 16 বছরের আলফি শাহরিয়ার মাহিম নামের ক্লাস 11 একটি বাচ্চাকে এই হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এই যে মাহিম, যাকে আবু সাঈদ হত্যা মামলায় আসামি করে গ্রেফতার করা হয়েছে, সে আসলে 15 থেকে 17 তারিখ পর্যন্ত রংপুর মেডিকেলে অ্যাডমিট ছিল, কিন্তু আবু সাঈদ মারা যায় 16 জুলাই। তার পরবর্তীতে 18 তারিখে পরীক্ষা দেওয়ার জন্য যখন মাহিম বাসা থেকে বের হয় এবং জানতে পারে যে পরীক্ষা হয়নি, তখন তার বন্ধুদের সঙ্গে মিছিলে গেলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বন্ধুদের কাছ থেকে মাহিমের পায়ে গুলি লাগার খবর পেয়ে তার পরিবার ওই দিন রাত 10টা পর্যন্ত খোঁজাখুঁজি করে কোনো ক্লিনিক বা কোনো হাসপাতালেই তাকে খুঁজে পায় না। পরবর্তীতে 19 তারিখে বেলা 4:30টার দিকে কোর্ট থেকে কল করে জানানো হয় মাহিমকে কারাগারে পাঠানো হয়েছে। পরে তার পরিবার জানতে পারে তাকে আবু সাঈদ হত্যা মামলা আসামি করে জেলে পাঠানো হয়েছে। এই ইনফরমেশনগুলা এই যে বাচ্চাটা মাহিম, তার বোন সানজানা আক্তার স্নেহার প্রোফাইল থেকে নেওয়া হয়েছে। দেখেন, যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে পেনাল কোডের সেকশন 211 অনুযায়ী মিথ্যা মামলা করার অপরাধে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আর যে অপরাধের মিথ্যা মামলাটা করা হয়েছে সেই অপরাধের শাস্তি যদি 7 বছরের বেশি হয়, তাহলে যে মামলা দায়েরকারী তার শাস্তি হতে পারে 7 বছর পর্যন্ত। এই যে মিথ্যা মামলাটা দায়ের করা হলো, এখন এখানে নিশ্চয়ই সাক্ষী হিসাবে অনেককে উপস্থিত করা হবে। আর পেনাল কোডের সেকশন 193 অনুযায়ী কোর্টে মিথ্যা সাক্ষ্য দেওয়ার সাজা হচ্ছে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। এছাড়াও সেকশন 194, 195-তে বলা হচ্ছে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে যদি কোনো মিথ্যা মামলা করা হয়, সেক্ষেত্রে মিথ্যা সাক্ষ্যদানকারী শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। এই মাহিমের মামলাটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট কোনোভাবেই শিশু আদালতে দিতে চাইছিল না। অবশেষে 30 জুলাই এই মামলাটা শিশু কোর্টে ট্রান্সফার করা হয়। আর শিশু কোর্টে এই মামলাটা শুনানি হবে 4 আগস্ট। অর্থাৎ 18 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মাহিমকে কারাগারে রাখা হচ্ছে, যেখানে তাকে পরিবারের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। অথচ আমাদের শিশু আইন 2013 সেকশন 16-তে বলা হচ্ছে শিশু কর্তৃক সংগঠিত যে কোনো অপরাধের বিচার করবে শিশু আদালত। এবং এই আইনের সেকশন 59-এ বলা হচ্ছে বিচার প্রক্রিয়ায় আটকাদেশ প্রাপ্ত কোনো শিশু বা বিচারের আওতাধীন শিশুদের জন্য রয়েছে শিশু উন্নয়ন কেন্দ্র। আর এই আইনের সেকশন 4-এ বলা হচ্ছে 18 বছরের নিচে সবাই শিশু হিসেবে বিবেচিত হবে। অথচ এর আগেও আমরা দেখেছি 17 বছরের একটি বাচ্চাকে রিমান্ডে দেওয়া হয়েছিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। কারফিউ জারিকালীন অবস্থায় কেউ যদি বাইরে বের হয়, তাহলে বিশেষ ক্ষমতা আইন 1974-এর ধারা 24-এর উপধারা 2 অনুযায়ী 1 বছর পর্যন্ত সেই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া যাবে। কিন্তু সেখানে দেখা মাত্রই কাউকে গুলি করার নির্দেশ দেওয়ার ক্ষমতা কারো আছে কিনা, এটা একটা প্রশ্নের বিষয়, এবং সেটা আইনগতভাবে কতটা জাস্টিফাইড সেটাও একটা প্রশ্ন। এখন দেখেন, সিম্পলি যারা অপরাধ করেছে, যে পুলিশরা আসলে বেআইনিভাবে গুলি করেছে, মানুষ হত্যা করেছে, তাদেরকে পানিশমেন্ট দিলেই তো ব্যাপারটা সলভ হয়ে যায়, তাই না? কিন্তু আসলে তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না, এই বিচারগুলো কেন করা হচ্ছে না? দেখেন, এক্ষেত্রে প্রথমত পুলিশদের মধ্যে যে ইউনিটি, অর্থাৎ এই এফআইআর যে লিখেছেন তিনি একজন পুলিশ, তিনি তার কলিগকে বা তিনি আরেকজন পুলিশকে রক্ষার্থে কিন্তু এই এফআইআরটা লিখেছেন। সো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।